বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 জনের মৃত্যু। প্রবল বৃষ্টিতে বান্দরবান, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে বন্যা। সাতকানিয়া, রাউজান, বাঁশখালী 5 উপজেলার 4 লাখ বাসিন্দা পানিবন্দী। সিলেট বিভাগেও বাড়ছে পানি। ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলের শঙ্কা। পাহাড় কাটা বন্ধ সহ পরিবেশের ভারসাম্য রক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর। 5 কোটি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ নির্মাণ করতে চায় সরকার। বৃক্ষ মেলার উদ্বোধন। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বললেন আইনমন্ত্রী। পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ ঘোষণা। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। ময়মনসিংহে শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যায় 3 আসামির মৃত্যুদণ্ড। চট্টগ্রামে গলা কেটে শিশু ইরা ধর্ষণ হত্যা মামলায় রায় বিকেলে। সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরানে বন্দর সেতু সহ 90টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের ফের হামলা। মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ তেহরানের। সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার পর জন্মস্থান মাসদাদে খামেনির দাফন আজ। শেষ বিদায়ে লাখ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ভারী বৃষ্টি ও পাহাড় ধসে গত 4 দিনে চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় প্রাণ হারিয়েছেন 30 জনের বেশি। প্রবল বৃষ্টিতে বান্দরবান, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে রাউজান, বাঁশখালী সহ 5 উপজেলার 4 লাখ বাসিন্দা। যোগাযোগ সমস্যায় অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা যাচ্ছে না বলে দাবি করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও টানা 4 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বাড়ায় ডুবে গেছে বসতঘর, গ্রাম, সড়ক, রেলপথ ও ফসলি জমি। তলিয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। হাটহাজারী, রাউজান, বাঁশখালী সহ বিভিন্ন উপজেলার সড়কে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। রেলপথ ডুবে যাওয়ায় বন্ধ আছে ঢাকা চট্টগ্রাম থেকে কক্সবাজারের রেল চলাচল। কোমর সমান পানিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অনেক স্থানে জাল দিয়ে মাছ ধরতে নামেন স্থানীয় জনতা। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে চট্টগ্রাম জেলার রাউজান, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও হাটহাজারী উপজেলার 4 লাখ মানুষ। বসতবাড়ি পানিতে ডুবে যাওয়ায় কাটে নির্ঘুম রাত। সংকট দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবারের। অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও স্থানীয়দের অভিযোগ, সরকারি কোনো ত্রাণ বা খাদ্য সহায়তা পাননি তারা। সবগুলো ডুবে গেছে, আমাদেরকে কেউ সাহায্য করে না, খবর নেয় না। আমরা নিয়ে আশ্রয় হইয়া একদিকের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমরা তো অধিকাংশ গ্রামের মানুষ, আমাদের তো কোনো বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। এই চুলে রান্না করতে মানুষের কষ্ট হচ্ছে এবং আয় রোজগারের কমে গেছে। যদিও চট্টগ্রামের জেলা প্রশাসক বলছেন, চট্টগ্রামে বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 20 লাখ টাকা দেয়া হয়েছে, কিন্তু যোগাযোগ সমস্যার কারণে অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা যায়নি। পানিবন্দী উপজেলার বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণে 20টি স্পিড বোট চেয়েছেন তিনি। ইতিমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। আর আজকেই মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে 20 লক্ষ টাকা আমাদেরকে বরাদ্দ দিয়েছে। এদিকে সকাল 10টার পর বৃষ্টি কমে আসায় চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেলেও শোলকবহর, কাতালগঞ্জ ও আগ্রাবাদের নিচু এলাকা থেকে পানি না নামায় দুর্ভোগে আছেন এলাকাবাসী। গাড়ি ভাড়া পরে 30 টাকা, কিন্তু এখান থেকে আমার চক বাজার যাইতে কালকে খরচ হয়েছে 300 টাকা। চাকরি করি যেহেতু কর্মস্থলে যেতে কষ্ট হয়ে যাচ্ছে। 27 বছর ধরে পানি একবারে ওঠায় পানি, এক কমর পানি। রাঙামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা রাঙামাটি পৌর এলাকা, বাঘাইছড়ি উপজেলা 30টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী অন্তত 7,000 মানুষ। দ্বিতীয় দিনের মতো জেলায় বন্ধ রয়েছে সব প্রাথমিক বিদ্যালয়। কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে পাহাড় ধসে 2 কিশোর কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের আশঙ্কা বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বান্দরবানে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লামার আজিজনগরে পাহাড় ধসে শিশুসহ 5 জনের মৃত্যু হয়। জেলার 220টি আশ্রয় কেন্দ্রে 10,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বান্দরবানে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শাহানা জাহান, এখন। রাত্রি পাহাড়ি ঢল এবং নদ নদীর পানি বেশ কিছুটা বেড়েছে। গত কয়েকদিন ধরে আপনি জানেন যে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষ কিন্তু আসলে দুর্ভোগে পড়েছে। এবং সর্বশেষ আমাদের কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে যে সাতকানিয়া, রাউজান এবং বাঁশখালী এই 3টা উপজেলায় একটা বন্যা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। আরিফিন, গত 5 দশকের মধ্যে কিন্তু এমন নজির আসলে মানুষ দেখতে পারেনি। এটা বলতে গেলে কিন্তু একটা রেকর্ড হয়েছে এবার, যে মানে এতটা পানিতে তলিয়ে গেছে সড়ক, বিভিন্ন আপনি বলছিলেন যে ঘরবাড়ি পর্যন্ত তলিয়ে গেছে চট্টগ্রামে, এবং একই সাথে অলিগলি, বাসা এবং প্রধান সড়কগুলোও কিন্তু তলিয়ে গেছে এখন। পাহাড় ধসের ঘটনাও কিন্তু আছে বিভিন্ন জায়গায়। জি আরিফিন, আমরা এ নিয়ে আরেকটু বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা রয়েছেন। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং হোসেন জিয়াদ। প্রথমেই যাচ্ছি আমরা শোয়েব রহমানের কাছে। শোয়েব, আপনার কাছে একটু জানতে চাই, বৃষ্টি কি এখন কমেছে কিনা, বা পানি এই যে বাড়তে শুরু করেছে, পানি কি কমছে কিনা? চট্টগ্রামে আজ দিনভর বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমেছে। বিশেষ করে সকাল 10টার পর থেকে আমরা দেখেছি বৃষ্টি একদমই কম ছিল। মাঝে মাঝে কিছুটা 2-4 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে, এরপরেই কিন্তু আবারও বৃষ্টি থেমে যাচ্ছে। এবং বৃষ্টিপাত থামার প্রভাবে চট্টগ্রামের নগরীর ভেতরের যেই জলাবদ্ধতা কবলিত এলাকা ছিল বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেছে। আমরা এর মধ্যে গেল 1 ঘন্টায় নগরীর কাতালগঞ্জ, মুরাদপুর, বহদ্দারহাট এবং সেই সাথে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা সহ আগ্রাবাদ মহুরিপাড়া বিভিন্ন এলাকায় ঘুরেছি, কোথাও কিন্তু আমরা জলাবদ্ধতার পানি দেখিনি। বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গিয়েছে। তবে নগরের বাইরে উপজেলাগুলোতে এখনো বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতা রয়ে গিয়েছে। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে জলাবদ্ধতা যেখানে সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু এখনো পানি রয়েছে। এখনো চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বড়দিঘির পার অংশে পানিতে তলিয়ে রয়েছে এবং সেখানে যান চলাচল ব্যাহত হচ্ছে। এবং এর পাশাপাশি যদি বলি যে রাউজানের বিভিন্ন জায়গাতে ব্রিজ কালভার্ট ভেঙে গিয়ে সেখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে এবং ফটিকছড়ির হালদার নদীর পার ভেঙে সেখানে কয়েকটি গ্রামে কিছুটা পানি ঢুকেছে এবং সেখানে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ স্থাপন করে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এবং এরই মধ্যে দুর্যোগপ্রবণ এলাকা হওয়ার কারণে আমরা জানতে পেরেছি যে চট্টগ্রামে 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এবং এর পাশাপাশি প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে দুর্যোগ কবলিত যে 4টি জেলা রয়েছে চট্টগ্রাম এবং 3 পার্বত্য জেলা, প্রতিটি জেলার জন্য 20 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এবং সেই ত্রাণ আজকের মধ্যেই পৌঁছে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। এর পাশাপাশি সরকার এবং বেসরকারি পর্যায়েও কিন্তু নানানভাবে অনেকেই ত্রাণ নিয়ে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে যাচ্ছেন। বিশেষ করে যে সকল এলাকা দুর্যোগ কবলিত হয়েছে সেখানে বাসাবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু রান্নাবান্না নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়ছেন তারা। কেউ কিন্তু তাদের ঘরে চুলা জ্বালাতে পারছেন না, যে কারণে এখানে সবচেয়ে বেশি মানবিক যে সাহায্যটির প্রয়োজন সেটি হচ্ছে রান্না করা খাবার এবং সেই সাথে বিশুদ্ধ পানি। এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনিও কিন্তু বলেছেন যে যারা বিত্তবান রয়েছেন প্রত্যেকে যাতে যার যার মতো করে এগিয়ে এসে যারা দুর্যোগ কবলিত মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলো মানুষজন গিয়েছিলেন, নগরের যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিয়েছিলেন তার থেকে অনেকেই কিন্তু বৃষ্টি কমার পর নিজ নিজ বাসস্থানে ফিরে যেতে শুরু করেছে। এবং চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া এবং রাউজান মিলে গেল 3 দিনে কিন্তু 5 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি শোয়েব রহমান আমাদের সঙ্গে চট্টগ্রামের নগরীর যে পরিস্থিতি সেটা জানাচ্ছিলেন। আমাদের আরেকজন সহকর্মীর কাছে আমরা যাব, হোসাইন জিয়াদ। তাকে আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি নৌকায় রয়েছেন এবং বন্যা কবলিত যে এলাকা সেই এলাকাটা আসলে তিনি ঘুরে দেখছেন। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাইবো যে সার্বিক পরিস্থিতিটা হোসাইন জিয়াদ আপনি আসলে কি দেখছেন, জানাবেন।
আরিফিন, মূলত গত 3 থেকে 4 দিনের যে টানা বৃষ্টি, প্রায় 800 মিলিমিটারেরও বেশি বৃষ্টি, এবং চট্টগ্রামের যেই উপজেলাগুলো রয়েছে শহরের বাইরে, বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, রাউজান এবং পাশের যে চন্দনাইশ উপজেলা, এই পুরো উপজেলা একেবারে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি চট্টগ্রামের সাতকানিয়া এলাকা এবং সাতকানিয়ার কেউচিয়া এলাকা। এটি ছাড়াও উত্তর ঢেমশা, সাতকানিয়ার বাজালিয়া এবং সাতকানিয়া যে পৌরসভা, পুরো এলাকা আসলে বন্যায় আক্রান্ত। এবং আমরা মহাসড়ক থেকে প্রায় 1 কিলোমিটার মতো ভেতরে এসেছি এবং এখানে সড়কগুলো এখন বলা যায় যে একেবারে মাথার উপরে পানি, এবং পুরো এলাকাটিতে নৌকায় এখন একমাত্র বাহন। আমরা দেখছি যে নৌকায় করে এই এলাকার মানুষজন আসা যাওয়া করছেন এবং ঘরের একতলা পর্যন্ত পুরোটা পানিতে ডুবে গিয়েছে এই পুরো এলাকার। এবং এখানে যে ফসলি জমি কিংবা মাছের যে ঘের কিংবা এখানে যে পোলট্রি ফার্মগুলো আছে, মুরগির খামারগুলো আছে, সবগুলো পানিতে তলিয়েছে এবং মানুষের অবর্ণনীয় ক্ষতি আসলে এখানে। একই সাথে আমরা দেখছি যে এইসব বসতি ছেড়ে মানুষ চলে গিয়েছেন, যারা নিজ নিজ আশ্রয় কেন্দ্র, যেখানে কাছাকাছি কোনো আশ্রয় কেন্দ্র আছে সেখানে গিয়ে অবস্থান নিয়েছেন তারা গবাদি পশু সহ। এবং অনেকটা আজকে 3 দিন বলা যায় তারা অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন। একতলা পুরো নিচতলায় আসলে পানি জমেছে এবং আপনি যদি গাছ কিংবা ভবনগুলো লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি আসলে এখানে পুরো এলাকাটিতে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাঁশখালী, সাতকানিয়া, রাউজান এবং রাঙ্গুনিয়ায় প্রায় 4 লাখেরও বেশি মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছে এবং এই এলাকাগুলোতে যদি ত্রাণ দিতেও আসতে হয় তাহলে নৌকা কিংবা অন্য জলযান করে আসলে এই এলাকাগুলোতে আসতে হবে। এবং এখানকার মানুষ গত 3 দিন ধরে আসলে রান্নাবান্না তাদের বন্ধ এবং কেউ আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন, আসবাবপত্রগুলো তাদের নষ্ট হয়ে গিয়েছে, রান্নার অবস্থা নেই বলা চলে, রান্না করার মতো পরিস্থিতি আসলে এই এলাকাগুলোতে নেই। তারা যেটি বলছেন যে এইরকম পরিস্থিতি সাতকানিয়ার এই জায়গাটিতে 2023 সালে একবার এই ধরনের পরিস্থিতি হয়েছিল, এখন থেকে 3 বছর আগে। তখনও প্রায় সপ্তাহখানেক ধরে তারা এই ধরনের পানিবন্দী অবস্থায় ছিলেন। এবারও প্রায় 4 দিন সময় আসলে পার হয়েছে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আসলে পানি ঢুকেছে, পানিবন্দী অবস্থায় সবাই এখানে দিন কাটাচ্ছেন এবং ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ফসলি জমির ক্ষতি হয়েছে, মাছের ঘের সবগুলো বেশি গিয়েছে। এবং তারা বলছিলেন যে এই অবস্থায় গত 2 থেকে 3 দিন তাদের হাতে যা সম্বল ছিল সেই সম্বলগুলো দিয়ে তারা চলেছেন, রান্নাবান্না করেছেন, কিন্তু এই অবস্থায় তাদের জন্য শুকনো খাবার খুব বেশি প্রয়োজন এবং রান্নাবান্না করার মতো জায়গা অনেকের নেই। আত্মীয় স্বজনের বাড়ি কিংবা বাসার ছাদে গিয়ে এই এলাকার মানুষজন আমরা দেখছি অবস্থান নিয়েছেন। তো এই মুহূর্তে তারা যেটি বারবার বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা এই জায়গাগুলোতে প্রয়োজন এবং বিশেষ করে নদী, সাঙ্গু নদী কিংবা ডলু নদী, এইসব নদীর আশেপাশে যারা রয়েছেন, হালদা নদী, এই নদীগুলোর আশেপাশে পাড় ভেঙে আসলে পানি ঢুকে পড়েছে এবং এই জায়গাগুলোর অবস্থাই সবচেয়ে বেশি শোচনীয়। হুসাইন জিয়াদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাতকানিয়া থেকে। রাত্রে আমাদের কিন্তু এবার আরও 3টি জায়গার যেতে হবে, একটি হচ্ছে কক্সবাজার, একটি হচ্ছে রাঙামাটি এবং আরেকটি হচ্ছে বান্দরবান। আরিফিন, আমি আপনাকে একটু তার আগে বলতে চাই, বান্দরবানের লামার যে আজিজনগর রয়েছে সেখানে কিন্তু একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে এবং রাঙামাটির 30টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে গেছেন 7,000 পরিবার। এবং কক্সবাজারেও কিন্তু গত 3-4 দিন ধরে আমরা দেখেছি টানা বৃষ্টি এবং একই সাথে গতকালকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা কিন্তু বলেছিলেন সামনের দিনগুলোতেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকছে। এবং পাহাড় ধসের যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে 3টা জায়গাতেই খুবই কমন একটা ব্যাপার, সেটা আপনি কক্সবাজারে বলেন, রাঙামাটিতে বলেন বা বান্দরবানে বলেন। 3 জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভি রাহাত, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল এবং কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ। আমরা শুরুতে কক্সবাজারে যেতে চাই। কক্সবাজারে আছেন মোর্শেদ। মোর্শেদ, আসলে সকাল থেকে কি পরিমাণে বৃষ্টিপাত আপনি দেখেছেন এবং নতুন কি তথ্য আছে আপনার কাছে? সার্বিক পরিস্থিতিটা আপনার কাছ থেকে জানতে চাইব। আরিফিন, গত 24 ঘন্টায় কক্সবাজারে 125 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা যেটি দেখেছি গত কয়েকদিনে ভারী বৃষ্টিতে একদিকে যেমন কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে জেলা উপজেলার, অন্যদিকে পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে এবং পাহাড় ধস হচ্ছে কিন্তু নিয়মিত, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে কক্সবাজার জেলার মধ্যে পাহাড় ধসে প্রায় 20 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং আজকেও চকরিয়াতে 2 জন শিশুর মৃত্যু হয়েছে এবং গতকালও কিন্তু পাহাড়
ধসে প্রায় 8 জন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সেদিক দিয়ে বলা যায় যে কক্সবাজারে যে ভারী বৃষ্টি সেটি একেবারে দুর্বিষহ, একেবারে জনদুর্ভোগ বলা চলে এবং কক্সবাজারে একেবারে বিপর্যস্ত বলা চলে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি প্লাবিত এলাকায় আছি, রামুর পিয়মখালী, এবং এখানকার যারা চান্দের পাড়া নামের একটি এলাকায় আছে এবং সেখানে কিন্তু পুরো গ্রামটি প্লাবিত হয়েছে। এখানকার প্রায় 100 থেকে 150 মতো ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং আমরা এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং আপনি নিশ্চয়ই সড়কে দেখতে পাচ্ছেন বৃষ্টি থামার পরে এখানকার যারা শিশু কিশোররা রয়েছেন তারা বন্যার যে প্লাবিত যে পানিগুলো রয়েছে সেখানে কিন্তু মাছ ধরছে। সেক্ষেত্রে বোঝা যায় যে কক্সবাজারের সড়কেও এই এলাকাটিতে, এই গ্রামটিতে সড়কের মধ্যে কিন্তু পানি এখনো পর্যন্ত জমা আছে। আমরা লক্ষ্য করতে পেরেছি 1 ঘন্টা আগে বৃষ্টি কিছুটা থামার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু এখানে অনেকটা বেশি আছে এবং ভারী বৃষ্টিতে কিন্তু এখানে একেবারে কোমর পর্যন্ত পানি হয় এমনটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং একটি বিষয় বলে রাখি, কক্সবাজারে সব ধরনের দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন থেকে 648টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বিশেষ একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় শুকনো খাবার সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আরিফিন এই ছিল সর্বশেষ। এবার একটু বান্দরবানে যেতে চাই রিজভি রাহাতের কাছে। রিজভি, আমরা শুনছিলাম কক্সবাজারে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছে প্রশাসন। বান্দরবানের আসলে কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে কিনা এবং একই সাথে জানতে চাই কয়টি গ্রাম এই মুহূর্তে প্লাবিত হয়েছে এবং বন্ধ সড়কগুলো চালুর কোনো সম্ভাবনা দেখছেন কিনা? টানা 5ম দিনের মতো কিন্তু থেমে থেমে বৃষ্টি পড়ার কারণে কিন্তু বান্দরবান জেলা শহর ইতিমধ্যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এখানে এখন পর্যন্ত 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্রেতে কিন্তু প্রায় 10,000-এর বেশি মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু ত্রাণ সামগ্রী, খিচুড়ি এবং শুকনা খাবার দেওয়া হচ্ছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, আজ সকালে লামা উপজেলার আজিজনগরে কিন্তু একই পরিবারের শিশুসহ 3 জন নিহতর ঘটনা আমরা জেনেছি। তো একটি মৃত্যুবরণের কথা আমরা জেনেছি। একটি বিষয় জানিয়ে রাখি, এখানে পাহাড়ে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু বসবাস করে, যার ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে 5ম দিনের মতো কিন্তু মাইকিং চলছে। যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে বিশেষ করে সরিয়ে যে আশ্রয়কেন্দ্রগুলোতে আসার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, লামা উপজেলার এবং লামা আলীকদম উপজেলার যে যাতায়াত রাস্তা রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে। আরেকটি বিষয়, বান্দরবানের সাথে কিন্তু এখন বর্তমানে বাজালিয়াতে পানি উঠে যাওয়ার কারণে, সড়কে পানি উঠে যাওয়ার কারণে কিন্তু সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হলে কিছুটা এখন বৃষ্টি নেই, যার কারণে তারপর রুমা এবং লামা আলীকদম নাইখঞ্চুরির দিকে কিন্তু বৃষ্টি অব্যাহত থেকেছে বলে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা এখন কমলো, রুমা এবং থানচির দিকে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে এখন কিছুটা পানি এখন বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে 220টি আশ্রয়কেন্দ্রে প্রায় 10,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। আর সড়ক যোগাযোগ, যেখানে অভ্যন্তরীণ যেসব সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সেখানে সেনাবাহিনী সড়কগুলো সচল করার জন্য কাজ করছেন। তো জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির পক্ষ থেকে কিন্তু সমন্বয় করে কিন্তু এই বান্দরবান জেলা যারা বন্যাগত দুর্গত এবং পাহাড়ি এলাকার যারা দুর্গম পাহাড়ে বসবাস করে তাদের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু বান্দরবান জেলায় পানিবন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। রাহাত আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বান্দরবান থেকে। আমরা একটু রাঙামাটিতে যেতে চাই। জিয়াউর রহমান জুয়েল তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জুয়েল, আপনার কাছে জানতে চাইব যে প্রায় 7,000 পরিবার তারা পানিবন্দী আছেন, তাদের খাবার দাবার, বিশুদ্ধ পানির ব্যবস্থা বা তাদের নিরাপত্তার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা দেওয়া হয়েছে, এটি হলো একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে কি ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। গত 6 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে রাঙামাটিতে, সেখানে আসলে একদিকে যেমন পাহাড় ধস, ভূমিধসের সংখ্যা তৈরি হয়েছে, অন্যদিকে আবার সেই উজানের ঢল আর বৃষ্টিপাতের কারণে যে কাপ্তাই হ্রদ তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে বিভিন্ন উপজেলায়, সেখানে আসলে অনেক গ্রামই এর মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। আমরা অনেকেই
এর মধ্যে জানতে পেরেছি রাঙ্গামাটির যে পাহাড় ধস আর এই বন্যা পরিস্থিতির কারণে সেখানে 30টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 4166 জন মানুষ এখন পর্যন্ত অবস্থান করছেন। বলে রাখি, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সেই আশ্রয় কেন্দ্রগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষ করে যেখানে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সরকারি উন্নয়ন স্থাপনা রয়েছে, সেখানেই মূলত প্রস্তুত করা হয়েছে এইসব আশ্রয় কেন্দ্র। সেখানে পানি যেমন সরবরাহ করা হচ্ছে, পানি বিশুদ্ধ করার জন্য সেখানে ট্যাবলেট এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য, পরিচ্ছন্নতার জন্য অন্যান্য যে হাইজেনিক জিনিসপত্র রয়েছে সেগুলো আসলে তারা দেওয়ার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি, এই যে বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটি জেলার যে 8টি উপজেলা রয়েছে, 2টি পৌর এলাকা সহ সেখানে বিভিন্ন স্থানে যে বন্যা এবং পাহাড় ধসের সংখ্যা তৈরি হয়েছে, সেখানে যেমন সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এর মধ্যে 6টি উপজেলার 97টি স্থানে পাহাড় ধসের ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যদিও সেখানে কোনো প্রাণহানি কিংবা কোনো হতাহতের কোনো তথ্য জেলা প্রশাসনের কাছে নেই। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটির সবচেয়ে যে পানি তৎপরতার জন্য বেশি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে বাগাছড়িতে, যেখানে 16টি আশ্রয় কেন্দ্রে 3248 জন মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আরিফিন। রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জিয়াউর রহমান জুয়েল, তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এদিকে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বিভাগের বিভিন্ন বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে বিভাগের 3 জেলায় বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে গেছে। বিশেষ করে মৌলভীবাজার ও সুনামগঞ্জে বেশ কিছু এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট, দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। আর আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সাথে থাকতে পারে পাহাড়ি ঢল, যে কারণে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের উত্তর পূর্বাঞ্চল। মৌলভীবাজারে গত 2 দিনের বৃষ্টির পানিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় 100 মিটার ভেঙে হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জেলার ইসলামপুর, আদমপুর সহ বেশ কিছু ইউনিয়নের অন্তত 15টি গ্রাম এখন পানিবন্দী। বন্যায় তলিয়েছে আউশ ও সবজি ক্ষেত, তলিয়েছে চলাচলের রাস্তা, পানির কারণে বন্ধ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। হঠাৎ আসা এই বন্যায় বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। মানে কালকে রাত্রে প্রায় আমরা এখানে 6টা বা 6:30টার দিকে পানি ঢুকছে, 15-20টার মতো বাড়িঘর ভাঙছে আর কি। এখন বর্তমানে বন্যাটা কমতে আছে। রাতে বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে আমরা জেনেছি। ধলের কিছু অংশ বাদ যেটা ভেঙে গেছে, চাম্পাড়া, আমাদের শ্রীপুর, ওই ভান্ডারিগাঁও বেশ কয়েকটা গ্রামও প্লাবিত হয়েছে। তবে আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত কোনো পরিবার কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। এদিকে সুনামগঞ্জেও রেকর্ড 265 মিলিমিটার বৃষ্টিপাতে সুরমা ও জাদুকাটা নদীর পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। ভারী বৃষ্টি হওয়ায় সুরমা, রক্তি, বোলাই সহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। আগামী 2 দিন সুনামগঞ্জ ও উজানে ভারতের মেঘালয় প্রদেশে ভারী এবং পরবর্তী আরও 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আতঙ্কে হাওর অঞ্চলের মানুষ। নদীর পানি বাড়লে আমরা রোডও পানি উঠে, বাড়ি ঘর পানি উঠে, দেখা দেখা প্রতি বছর এই অবস্থা। গরু বাছুরের মানে নেওয়া লাগেও আপনার অন্য এলাকার মিলে বেশি সমস্যা হয়ে যায়। মধ্যবিত্ত মানুষ চলাফেরা করাটা তো স্বাভাবিক হইব, মানুষ থাকবে কোথায়? সমস্যা হয়, ভাড়া ভাড়ারও সমস্যা হয়, রাস্তাঘাট নাই, একটা অসুবিধা হয়। এদিকে একই পরিস্থিতি হবিগঞ্জ, সিলেটেরও। বন্যা পরিস্থিতি না থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আবহাওয়া অফিস বলছে, আগামী 2 দিন সতর্কবার্তা রয়েছে পুরো বিভাগের জন্যই। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও। থেকে 48 ঘন্টায় কিন্তু সিলেটের জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। আর আমরা গত 24 ঘন্টায় রেকর্ড করেছি হচ্ছে 112.3, এবং আজকে সারাদিনে আমাদের রেকর্ডকৃত বৃষ্টির পরিমাণ হচ্ছে 8 মিলিমিটার। তো এটা ভারী বৃষ্টিপাতের মধ্যেই পড়ছে। উজানে টানা ভারী বৃষ্টিপাতের কারণে দ্রুত বাড়ছে খোয়াই নদীর পানিও। হবিগঞ্জে সকাল 11টা পর্যন্ত নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্ট সীমান্তে 220 সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহর পয়েন্টে 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নদীর কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দুর্বল ও নিচু থাকায় যে কোনো সময় পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, নদীর পানি ঘন্টায় ঘন্টায় বাড়ছে। বাঁধের অবস্থা খুব খারাপ, মানে খুব ঝুঁকিপূর্ণ। মানে আমরা সব বান্ধে কাটাতেছি, রাত্রে কাটাতেছি, দিনে কাটাতেছি, আমরা জনগণ লইয়া একতার হয়ে গেছি। আমরা খুব কষ্টের বিনিময়ে আমরা আছি। এখন আমরা গ্রামবাসী লাগিয়া খাবার ফলাইতেছি, বাস ফলাইতেছি, আমরা লোকও নাই, এখন ও হলাইও না। এখন আমরা কি করবো, আমরা ঝুঁকিপূর্ণতা আছি। এই দেখেন কই থেকে নদী সোজা বরাবর আইছে না, এটা যদি এইদিকে ছিটলে আপনারা কি মনে করেন একটা নদী তৈরি হবে না?
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েক ঘন্টায় নদীর পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 2 দিন এরূপ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে এবং তৎপরবর্তী 2 দিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে। তবে প্রশাসন জানিয়েছে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় বিভাগের সব উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ টিলা ও পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও প্রস্তুতি নেওয়া হয়েছে। গুলজার আহমেদ, এখন সিলেট। হবিগঞ্জেও বেড়েছে খোয়াই নদীর পানি। আর এই নিয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, খোয়াই নদীর পানির কি অবস্থা দেখছেন? আসলে বিপদসীমার কত উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে, কি অবস্থা জানতে চাই। আরেফিন, এখন পর্যন্ত খোয়াই নদীর পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে এবং দুপুর পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে পানি বিপদসীমা 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে খোয়াই নদীর যে হবিগঞ্জ শহর সীমান্ত রয়েছে বা পয়েন্ট রয়েছে সেখানে 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত উজানে অর্থাৎ ভারতের ত্রিপুরা এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, ফলে নদীর যে পানি সেটি আরও বাড়তে পারে। যদিও হবিগঞ্জে এখন রোদ উঠেছে, তবে উজানের বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধির যে সংখ্যা সেটি তারা করছেন। অন্যদিকে যেটি বলতে হয় যে এই যে হবিগঞ্জ শহর এলাকা, সেই এলাকাতে আসলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে নদী তীরবর্তী যে মানুষজন রয়েছেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে আমি এখন যে এলাকাটিতে আছি, হবিগঞ্জ শহরের কামরাপুর এলাকা, গরুর বাজার এলাকা, সেই গরুর বাজার এলাকাতে নদী তীরবর্তী বেশ কিছু বাড়িঘর, অন্তত 40 থেকে 50টির মতো বাড়িঘর ইতিমধ্যে তলিয়েছে এবং তারা পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে তারা উঠেছেন এবং নদীর যে তীর রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। তবে এই ছিল আসলে হবিগঞ্জের সবশেষ তথ্য। হয়তো পরবর্তী আপনাকে জানানো। হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে কাজল সরকার যুক্ত হয়েছিলেন, সেখানে খোয়াই নদীর পানি বৃদ্ধির ব্যাপারে তথ্য জানাচ্ছিলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে এবং সংবিধানের 75 সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ রায়ের ফলে সংসদ নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরি করতে পারবে। এছাড়া গণভোটের বিধানও সংযুক্ত হবে সংবিধানে। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো সংরক্ষিত নারী আসনের সংখ্যা, রাষ্ট্রের মূলনীতি সহ বাকি বিষয়ের সিদ্ধান্ত সংসদের হাতে ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ। জাহিদ হাসানের প্রতিবেদন। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার পাশ করেছিল 15 সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়, নারীদের সংরক্ষিত আসন বাড়িয়ে করা হয় 50। সংবিধানে অবৈধ হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। 15 সংশোধনীর কারণে 2014, 2018 ও 24-এর জাতীয় নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এসব নির্বাচন বয়কট করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 15 সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। হাইকোর্টে রিট নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায় হাইকোর্ট পর্যবেক্ষণ দেন শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো নারীদের সংরক্ষিত আসন, রাষ্ট্রের মূলনীতি সহ বাকি বিষয় সংসদ সিদ্ধান্ত নিবে। এসব বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না মর্মে হাইকোর্টের রায়ে বলা হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে 4টি পক্ষ। 3 কার্যদিবসে আপিল শুনানি শেষ করে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। সংবিধানের পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের উপরে ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই, সেটাই আবার স্থাপন হলো আর কি। রিটকারী সংগঠন সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর আইনজীবী জানান, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকেই গেছে। 15 সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। এবং আজকে আপিল বিভাগ যদিও আপিল
আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে এবং আমরা এরপরে আমরা রিভিউ করবো কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান, সংবিধান পরিবর্তন সহ 4টি বিধান বাতিল করায় জুলাই চার্টার অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান জামায়াতের আইনজীবী। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো রাষ্ট্র পরিচালনার মূলনীতি থাকবে কিনা তার এখতিয়ারও সংসদের হাতেই থাকলো। মহান জাতীয় সংসদ আমাদের এক্সপেকটেশন হবে পাশ করার ক্ষেত্রে জুলাই চার্টারের বিষয়গুলোকে বিবেচনা করবেন, কারণ জুলাই চার্টারটাও আমরা দেখিয়েছিলাম আপিল বিভাগে। জুলাই চার্টারে বেশ কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়েছিল। এই বিষয়গুলো করতে, অ্যামেন্ডমেন্ট আনতে কিংবা সংস্কার করতে পার্লামেন্টের সামনে আর কোনো বাধা থাকলো না। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল, আবার সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়েই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া হলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। জাহিদ হাসান, এখন, ঢাকা। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই সনদের আলোকে পঞ্চদশ সংশোধনের অমীমাংসিত বিষয়গুলো সংসদে তোলা হবে। সচিবালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আরও বলেন, এই রায়ে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে, যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয়, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনব এ আশ্বাস দিতে পারে। আর যেগুলো অবৈধ ডিক্লেয়ার হয়েছে এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে যেন উস্কানি দিয়ে ব্যাহত করতে না পারে সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্কুল ফিডিংয়ে যারা মানহীন খাবার দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিনের, হাজার বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিভিন্ন সম্প্রদায় যে নির্বিঘ্নে, নির্ভয়ে, নিরাপত্তার সাথে নিজ নিজ ধর্ম পালন এবং তাদের যে ধর্মীয় উৎসব এটি পালন করে এসেছে, এই সুমহান ঐতিহ্যকে কেউ যাতে কলঙ্কিত না করতে পারে, তাদের নিজস্ব ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে, উৎসব পূজা পার্বণের ক্ষেত্রে সেটির চর্চা করার সম্পূর্ণ অধিকার রয়েছে। প্রায় 4 বছরের শিশু নিসা মনিকে দল বেঁধে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনায় 3 আসামি আরিফ, রাকিব ও সাইমকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় আরেক আসামি মারুফ প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। বৃহস্পতিবার সকালে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। এসবে উপস্থিত ছিলেন দুপক্ষের আইনজীবী ও নিসা মনির স্বজনরা। এর আগে 7 জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক সুদীপ্তা সরকার 3 আসামি আরিফ, রাকিব ও সাহেবের উপস্থিতিতে তাদের পক্ষে 4 জনের সাফাই সাক্ষ্য গ্রহণ করেন। গত 14 জুন বিকেলে শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করে আসামিরা। পরদিন তার বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মাত্র 9 দিনের মাথায় 23 জুন 4 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 13 কার্যদিবসের মধ্যে চট্টগ্রামের শিশু ইরা ধর্ষণ ও হত্যা মামলায় রায় ঘোষণা হবে আজ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, রায় কখন নাগাদ ঘোষণা হতে পারে এবং আসামিদের আদালতে আনা হয়েছে কিনা, একই সাথে জানতে চাই রায় নিয়ে কী ধরনের প্রত্যাশা রয়েছে ভুক্তভোগীদের। রাত্রি কিছুক্ষণ পরেই রায় ঘোষণা হবে। আমরা আদালত সূত্র জানতে পেরেছি যে 3টার মধ্যে রায় ঘোষণা হতে পারে। এর মধ্যেই একমাত্র আসামি বাবু শেখ, তাকে আদালতে হাজির করা হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে 13 কার্যদিবসের মধ্যে কিন্তু চাঞ্চল্যকর চট্টগ্রামের ইরা হত্যা মামলার রায় ঘোষণা করা হচ্ছে এবং দিন হিসেব করলে ঘটনার পরদিন থেকে আজ পর্যন্ত 130 দিনের মাথায় কিন্তু এই রায়ের যুক্তি তর্ক সাক্ষ্য উপস্থাপন শেষে রায়ের জন্য
প্রস্তুত হয়েছে। তো আপনাকে এই ঘটনার প্রেক্ষাপট যদি বলি, সেক্ষেত্রে আমরা জানি যে চলতি বছরের 1 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে মূলত তার প্রতিবেশী একমাত্র অভিযুক্ত আসামি বাবু শেখ তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে একই উপজেলার সীতাকুণ্ডর বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যায় এবং সেখানে প্রথমে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়, পরবর্তীতে ছুরি দিয়ে তার গলা কেটে দেয়া হয় এমন অভিযোগ কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। এবং সেখান থেকে তাকে উদ্ধার করে আমরা দেখেছি স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় এবং এই হাসপাতালে 2 দিন চিকিৎসা নেওয়ার পর সে 3 মার্চ মারা যায়। এবং আমরা দেখেছি ইরার মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন এবং এরই মধ্য দিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে পুলিশ চলতি মাসের 11 জুন এই মামলার অভিযোগপত্র দাখিল করেন। একই সাথে 18 জুন এই মামলার অভিযোগ গঠন করা হয় এবং 21 জুন সাক্ষ্য যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকের দিনে এই রায় ঘোষণা হতে চলেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করা হবে এবং ভিকটিমের পরিবার যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। রাত্রি শিশু ইরা ধর্ষণ ও হত্যা মামলার রায় নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের আদালত চত্বর থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে কাজী মাহফুজ। একটি বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হয়েছেন একজন। এছাড়া মার্কিন হামলার জেরে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তেহরান থেকে মাশহাদগামী ট্রেন চলাচল। ট্রাম্পের দাবি, ইরানের ওপর এবার 20 গুণ বেশি শক্তিশালী আঘাত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনে। দাউ দাউ করে জ্বলছে ইরানের হরমুজগান প্রদেশের একটি বন্দর, যা ইরানের কৌশলগত উপকূলীয় শহর ও বন্দর। এছাড়া এটি হরমুজ প্রণালীর প্রবেশপথের কাছে অবস্থিত। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মাছের জেটি ও বন্দরের বিভিন্ন স্থাপনা। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া উঠতে দেখা যায়। এছাড়া ইরানের বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক ও আবু মোসা দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় একযোগে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। দেশটির গোলেস্তান প্রদেশের রেল সেতুতে 7টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। বন্দরনগরী চাবাহারে হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এছাড়া ইরান শাহ শহরের একটি বিমানবন্দরে মার্কিন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা দেওয়া এবং এই জলপথে ইরানের অবৈধ দখলদারিত্ব নিরসনে ট্রাম্পের নির্দেশে হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের প্রতিটি হামলার জবাবে তাদের উপর 20 গুণ বড় পাল্টা আঘাত হানবে যুক্তরাষ্ট্র। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই এসব অঞ্চলে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জারি করা হয় উচ্চ সতর্কতা। বাসিন্দাদের বাইরে বের হওয়া নিয়ে আসে বিধিনিষেধ। মার্কিন হামলার করা জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী ইরানের তত্ত্বাবধানেই চলবে। এখানে কেউ মাথা ঘামাতে আসলে তাকে যথাযথ জবাব দেওয়া হবে। এদিকে আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকা থেকে মাশহাদগামী সেতুগুলোতে আঘাত করেছে যুক্তরাষ্ট্র। এই শহরে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রম ব্যাহত করতেই পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তানভীর জনি, এখন বিশ্ব। দাফনের উদ্দেশ্যে ইরাকের কারবালা থেকে ইরানের মাশহাদ শহরে পৌঁছেছে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে আরও একবার জানাজা শেষে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে তাকে। তার শেষ বিদায়ে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে লাখ লাখ মানুষ। স্থানীয় সময় সকালে খামেনির দাফন সম্পন্ন হওয়ার কথা থাকলেও কারবালায় বিপুল মানুষের সমাগমের কারণে নির্ধারিত সময় পেছাতে বাধ্য হন কর্তৃপক্ষ। এর আগে লাখ লাখ মানুষের সমাগমে তেহরান ও পবিত্র কোম শহরে আলাদা 2টি জানাজার নামাজ পান খামেনি। তাকে ঘিরে 7 দিন ব্যাপী জনসমুদ্রে পরিণত হয় শোক সভা। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।